গুড মর্নিং স্টুডেন্টস। তো আজকে আমরা অ্যাক্সিয়াল মেম্বার সম্পর্কে দেখব, যেখানে অ্যাক্সিয়াল মেম্বার আমরা দুরকম দেখব, একটা কলাম আর একটা স্ট্রাট। তো কলাম আর স্ট্রাট এ দুটো অ্যাক্সিয়াল মেম্বার। এগুলোকে অ্যাক্সিয়াল মেম্বার কেন বলা হয়? কারণ এগুলোতে হয় কি, যে একটা কলাম আমরা দেখে থাকি ভার্টিক্যাল মেম্বার, যার উপর থেকে লোড পড়ে এবং নিচ থেকে লোড পড়ে। তো যেহেতু এর অ্যাক্সিস কোনটা, এইটা, তো অ্যাক্সিস বরাবর যেহেতু লোড অ্যাপ্লাই হচ্ছে, তো এগুলোকে বলা হয় অ্যাক্সিয়াল মেম্বার। কলাম অ্যান্ড স্ট্রাট দুটোই অ্যাক্সিয়াল মেম্বার। তো কলামস কাকে বলা হয়? কলামস একটা ভার্টিক্যাল মেম্বার যার দুটো এন্ড ফিক্স থাকে। তাহলে ফিক্স একটা কলাম একটা ভার্টিক্যাল মেম্বার যার দুটো এন্ডই ফিক্স থাকবে এবং ওর অ্যাক্সিস বরাবর লোড পড়বে, যেহেতু এটা একটা অ্যাক্সিয়াল মেম্বার। অথবা যে কোনো একটা এন্ড ফিক্স থাকবে, যে হয় দুটো এন্ড ফিক্স থাকবে, নয় যে কোনো একটা এন্ড ফিক্স আর একটা এন্ড হিঞ্জ ফ্রি, যা খুশি। তো যখন এরকম কোনো স্ট্রাকচার থাকবে সেটাকে বলা হবে কলাম। তো কলাম আর ভার্টিক্যাল মেম্বার্স হুইচ bear axial load and both its end are fixed or one of its end is fixed. এবং স্ট্রাট কি? স্ট্রাট একটা ইনক্লাইন্ড মেম্বার, অর্থাৎ ওটা ভার্টিক্যাল না থেকে ইনক্লাইন্ড থাকবে, অর্থাৎ কোনো একটা অ্যাঙ্গেলে থাকবে এবং ওরও অ্যাক্সিয়ালি লোড প্রোভাইড হবে এবং ওর বোথ এন্ডস হিঞ্জ, অথবা যে কোনো একটা এন্ড ওয়ান অফ ইটস এন্ড ইজ হিঞ্জড। The start are inclined members which bear axial load and both its end is hinged or one of its end is hinged. তো কলাম অ্যান্ড স্ট্রাট দুটো ডেফিনেশন দেখে নেবে। কলাম আমরা টু টাইপস অফ কলাম দেখতে পাই, একটা লং কলাম, একটা শর্ট কলাম। লং কলামের মধ্যেও ভাগ আছে, ইন্টারমিডিয়েট কলাম, ভেরি লং কলাম। মূলত দুটো, লং কলাম অ্যান্ড শর্ট কলাম। লং কলাম কখন বলবো? যখন একটা কলামের লেন্থ তার ল্যাটারাল ডিমেনশন, অর্থাৎ ওর উইডথের থেকে অনেক বেশি হবে। লেন্থ ইজ ভেরি ভেরি গ্রেটার দেন ল্যাটারাল ডিমেনশন। ল্যাটারাল ডিমেনশন মানে উইডথ। ধরা যাক একটা কলাম, এটা ওর লেন্থ, এবং কলামটা যতটা চওড়া এটা ওর লেন্থ, এবং কলামটা যতটা চওড়া তার থেকে যদি লেন্থটা খুব বেশি হয় তখন সেটা লং কলাম। এবং শর্ট কলাম কখন হবে? যখন ওর লেন্থ অথবা ল্যাটারাল ডিমেনশন, লেন্থ যখন খুব বেশি বড় হবে না, বা ল্যাটারাল ডিমেনশনটা এবং লেন্থটা যখন মোটামুটি সমান হবে, তখন সেটাকে বলা হবে শর্ট কলাম। তো এবারে আমরা শর্ট কলাম আর লং কলামের ডিজাইন সম্পর্কে একটু দেখব। যেখানে শর্ট কলামটা প্রথম। শর্ট কলাম ধরে নিচ্ছি যেটা একটা আমার শর্ট কলাম, যার উপরে অ্যাক্সিয়ালি দুটো লোড পি লোড, অ্যাক্সিয়াল লোড প্রোভাইড হচ্ছে এবং এর ক্রস সেকশনাল এরিয়া এ। তাহলে যদি এর ক্রস সেকশন এরিয়া এ এবং দুটো অ্যাক্সিয়াল লোড পি ওর উপর অ্যাপ্লাই হয়, তাহলে শর্ট কলামের ক্ষেত্রে আমি যদি স্ট্রেস বের করি, তাহলে লোড বাই এরিয়া পি বাই এ স্ট্রেস। এবার আমার এই লোডটা পি দেওয়া আছে, আমি আস্তে আস্তে লোডটা বাড়াচ্ছি, বাড়াতে বাড়াতে একসময় দেখব এই কলামটা ভেঙে গেল বা ক্রাশ করে গেল। ক্রাশ করে যাওয়া বা ভেঙে যাওয়া যখন হয়, এটাকে ফেলিওর বলা হয়। তো যখন একটা শর্ট কলাম ভেঙে যায়, অর্থাৎ ওর ক্রাশ করে যায়, তো যে লোডে সেটা ক্রাশ করলো সেটাকে বলা হয় ক্রাশিং লোড। তাহলে পিসি আমি ধরে নিচ্ছি ওর একটা ক্রাশিং লোড, যে লোডে এই কলামটা ভেঙে গেল, তখন ক্রাশিং স্ট্রেস কী হবে? পিসি বাই ই। তাহলে ক্রাশিং স্ট্রেস এফসি সমান পিসি বাই ই। এফসি বা সিগমা সি সমান পিসি বাই এ, যেখানে এটা ক্রাশিং স্ট্রেস। অর্থাৎ আমরা এখান থেকে একটা বুঝতে পারলাম যে কোনো শর্ট কলাম অলওয়েজ ফেলিওর হবে ক্রাশিং দ্বারা। যে কোনো শর্ট কলাম অলওয়েজ ফেলিওর হবে ক্রাশিং দ্বারা। কিন্তু একটা লং কলাম যখন আমরা দেখব, একটা লং কলাম যখন আমরা দেখছি যে একটা লং কলাম আমি নিয়েছি এখানে, যার বোথ এন্ড হিঞ্জ দেওয়া আছে, উপর থেকে যদি অ্যাক্সিয়াল লোড অ্যাপ্লাই করা হয়, তখন দেখা যায় লং কলামটা বেঁকে যায় বা বেন্ড হয়ে যায়, কিছু পরিমাণ পরিমাণ বেন্ড হয়ে গেছে। তো এই যে বেন্ড হয়ে যাওয়া, এটাকে বলা হয় বাকলিং। এই বাকলিং বা ক্রিপলিং। তো যে পরিমাণ বেন্ড হয়ে গেছে, তাহলে আমরা এখান থেকে একটা আন্দাজ পেলাম যে একটা লং কলাম শুধুমাত্র ক্রাশিং দ্বারা
ফেলিওর হয় না। যেমন শর্ট কলাম আমরা দেখলাম যে একটা শর্ট কলাম ক্রাসিং দ্বারা ফেলিওর হয়, কিন্তু একটা লং কলাম এর উপর বাকলিং অ্যাপ্লাই হয়, অর্থাৎ একটা লং কলাম বাকলিং দ্বারা ফেলিওর হতে পারে। তাহলে একটা লং কলামের যখন ডিজাইন করব, তা ধরে নিচ্ছি এর উপর দুটো লোড পি অ্যাপ্লাই হয়েছে এবং তার ফলে ওর বাকল হয়েছে বা বেন্ড হয়েছে, পরিমাণ বেন্ড হয়েছে। তাহলে ডিরেক্ট লোড আমার এখানে অ্যাপ্লাই হয়েছে পি, ক্রস সেকশনের এরিয়া যদি আমি এই কলামে ধরে নিই এ, তাহলে ডিরেক্ট স্ট্রেস কি পি বাই এ, এবং যেহেতু এটা বাকল হচ্ছে পরিমাণ, তাহলে বাকলিং স্ট্রেস হবে পি ইন্টু পি লোড ইন্টু যে পরিমাণ বাকল হচ্ছে বাই জেড, যেখানে জেড হচ্ছে সেকশন মডিউলাস। তাহলে বাকলিং স্ট্রেস আমার পি ইন্টু বাই জেড। তা টোটাল স্ট্রেস কী হবে সিগমা 0 অর্থাৎ ডিরেক্ট স্ট্রেস প্লাস বাকলিং স্ট্রেস, এই দুটো হবে টোটাল স্ট্রেস একটা লং কলামের ক্ষেত্রে। তাহলে একটা লং কলামের ফেলিওর হয় দুটো স্ট্রেস নিয়ে, একটা ডিরেক্ট স্ট্রেস একটা বাকলিং স্ট্রেস, কিন্তু এই দুটো স্ট্রেস কখনোই ক্রাসিং স্ট্রেসের থেকে বেশি হবে না, নট গ্রেটার দেন ক্রাসিং স্ট্রেস। এটা আমাকে মাথায় রাখতে হবে যে ডিরেক্ট স্ট্রেস এবং বাকলিং স্ট্রেস এই দুটো কোনো দিনও ক্রাসিং স্ট্রেসের থেকে বেশি হবে না, কারণ ক্রাসিং স্ট্রেস সব থেকে বেশি স্ট্রেস, অর্থাৎ সব থেকে হাই গ্রেটার স্ট্রেস হচ্ছে ক্রাসিং স্ট্রেস, ওর থেকে কখনোই বেশি হবে না। এবার এখানে একটা দেখলাম সেকশন মডিউলাস। তো সেকশন মডিউলাসটা কি? সেকশন মডিউলাস মানে ওর ফর্মুলার যদি আমরা দেখি তাহলে আমরা পাবো আই অর্থাৎ মোমেন্ট অফ ইনার্শিয়া, এর আগে যেটা আমরা করেছিলাম, বাই ওয়াই ম্যাক্স। ওয়াই ম্যাক্স হচ্ছে ডিস্টেন্স অফ দ্য ফারদেস্ট ফাইবার। তার মানে আমি যদি ধরে নিই এটা একটা রেক্ট্যাঙ্গুলার সেকশন, এর মোমেন্ট অফ ইনার্শিয়া আই সমান বিডি কিউব বাই 12, এটা আমরা আগেরবারে করেছিলাম। মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ রেক্ট্যাঙ্গুলার সেকশন বিডি কিউব বাই 12, এবং ওয়াই ম্যাক্সের ক্ষেত্রে হবে এখান থেকে ওর সব থেকে বাইরের যে অংশটা আছে, ওর সব থেকে ওর এক্সট্রিম ফারদেস্ট যেটা পোর্শন, অর্থাৎ এই পয়েন্টটা, এখান থেকে সব থেকে বাইরের যে পয়েন্ট এটা, এর ডিস্টেন্স, তাহলে এর ডিস্টেন্স ডি বাই 2, তাহলে ওয়াই ম্যাক্স সমান ডি বাই 2। তাহলে আই বাই ওয়াই ম্যাক্স যদি করি বিডি কিউব বাই 12 বাই ডি বাই 2, তাহলে আমার আসবে বিডি স্কোয়ার বাই 6। তাহলে সেকশন মডিউলাস আমরা এইভাবে বের করে থাকি। এবার আমরা লং কলামের ফেলিওরগুলো করার আগে কিছু এন্ড কন্ডিশন দেখে নেব। তো লং কলামের ক্ষেত্রে আমার 4 ধরনের এন্ড কন্ডিশন হয়। প্রথম, বোথ এন্ড হিঞ্জড। তাহলে এটা একটা লং কলাম, এটা একটা লং কলাম যার বোথ এন্ড, যার দুটো এন্ডই হিঞ্জ জয়েন্ট দিয়ে আছে। যখনই লোড অ্যাপ্লাই হচ্ছে তখন সেটা এইভাবে বাকল করছে। তাহলে এইভাবে বাকল করার জন্য এখানে আমরা দু ধরনের লেন্থ লিখেছি, একটা হচ্ছে এল, একটা এল ই। এলটাকে বলা হয় অ্যাকচুয়াল লেন্থ, আর এল ইটাকে বলা হয় এফেক্টিভ লেন্থ। তাহলে এল আমার অ্যাকচুয়াল লেন্থ, এল ই এফেক্টিভ লেন্থ। যেখানে অ্যাকচুয়াল লেন্থ কোনটা, অ্যাকচুয়াল কলামের যে লেন্থ সেটা হচ্ছে অ্যাকচুয়াল লেন্থ। তো এখানে এল আমার অ্যাকচুয়াল লেন্থ, কলামের লেন্থ অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে এল। এবার আমরা এখানে এফেক্টিভ লেন্থটা কী করে পাই, যখনই ওটা বাকল হয় তখন ওর লেন্থ অনেক সময় কিছুটা কমে যায়। অর্থাৎ এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমার অ্যাকচুয়াল লেন্থ এল এখান থেকে এখান পর্যন্ত, একইভাবে ওর বাকেল পোর্শনের যে লেন্থ সেটাও একদম এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্তই। অর্থাৎ এখানে আমি পাচ্ছি এল ই সমান এল, অর্থাৎ এফেক্টিভ লেন্থ আর অ্যাকচুয়াল লেন্থ সমান। কিন্তু যখনই আমরা অন্যান্য এন্ড কন্ডিশনে যাব, যেমন এটা যার একটা এন্ড দেওয়া আছে হিঞ্জ আর একটা এন্ড দেওয়া আছে ফিক্স, সেক্ষেত্রে দেখা যায় যে ও বাকেল হচ্ছে ঠিক এইভাবে। অর্থাৎ ওর অ্যাকচুয়াল লেন্থ এল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত অ্যাকচুয়াল লেন্থ, কলামটার অ্যাকচুয়াল লেন্থ এল, কিন্তু ওর বাকেল লেন্থ এই পয়েন্ট থেকে নয়, এখান থেকে, যেহেতু ওর বাকেল হচ্ছে এখান থেকে, তাই এর অ্যাকচুয়াল এফেক্টিভ লেন্থ এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত এল ই। তাহলে এখানে আমার অ্যাকচুয়াল এই এফেক্টিভ লেন্থ হবে এল ই ইকুয়ালস টু এল বাই √2। তাহলে এই এন্ড কন্ডিশনের ক্ষেত্রে যখন একটা ওয়ান এন্ড হিঞ্জ এবং ওয়ান এন্ড ফিক্স, তখন এল ই হবে এল বাই √2। একইভাবে যখন বোথ এন্ড ফিক্সড, তখন আমার অ্যাকচুয়াল লেন্থ এল এইখান থেকে এইখান পর্যন্ত
যখন বোথ এন্ড ফিক্সড তখন আমার অ্যাকচুয়াল লেন্থ এখান থেকে এখান পর্যন্ত, কিন্তু ওর এফেক্টিভ লেন্থ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, কারণ ও বাকেল হচ্ছে ঠিক এইভাবে। তাহলে এল ই সমান আসে L/2। আর লাস্ট কন্ডিশন যেখানে ওয়ান এন্ড ফিক্স আদার এন্ড ফ্রি, তাহলে ওর অ্যাকচুয়াল লেন্থ এখান থেকে এখান পর্যন্ত, কিন্তু ওর বাকেল লেন্থ এই পোর্শন থেকে এই পোর্শন পর্যন্ত। তাহলে এখানে আমার LE সমান 2L, এফেক্টিভ লেন্থ LE সমান 2L। তাহলে এখানে একটা টেবিল করে দেওয়া আছে যেখানে বোথ এন্ড হিঞ্জ বা পিন হলে আমার LE ইকুয়ালস টু L হবে। যদি ওয়ান এন্ড ফিক্স ওয়ান এন্ড আদার এন্ড ফ্রি হয় তাহলে LE ইকুয়ালস টু 2L, বোথ এন্ড ফিক্স LE ইকুয়ালস টু L/2, ওয়ান এন্ড ফিক্সড ওয়ান এন্ড হিঞ্জ হলে LE ইকুয়ালস টু L/√2। তাহলে এই ছকটা আমার প্রয়োজন পড়বে ম্যাথ করার ক্ষেত্রে। এরপরে আমরা দেখব বাকলিং লোড। যে এখানে আমরা যখন দেখেছিলাম বাকলিং স্ট্রেস বের করার সময় সিগমা বি ইকুয়ালস টু পি ইন্টু E/Z, এই পিটা ছিল বাকলিং লোড। তাহলে এই লোডটা আমাকে ক্যালকুলেট করতে হবে। সেটা কীভাবে ক্যালকুলেট করব? তার ফর্মুলা হচ্ছে পাই স্কোয়ার EI/LE², যেখানে E হচ্ছে ইলাস্টিক মডিউলাস, I মোমেন্ট অফ ইনার্শিয়া, LE আমার এফেক্টিভ লেন্থ, উপরের চার্ট থেকে আমি এফেক্টিভ লেন্থটা পেয়ে যাব। এবং তো এই ফর্মুলা থেকে আমরা বাকলিং যে লোড সেটা ক্যালকুলেট করব। এবার এই ফর্মুলাটাকে একটু চেঞ্জ করে আমরা বাকলিং স্ট্রেস বের করব। তাহলে I সমান আমরা দেখেছি AK², অর্থাৎ এরিয়া ইন্টু রেডিয়াস অফ জাইরেশনের স্কোয়ার। এটা আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া দেখেছিলাম। I ইকুয়ালস টু এরিয়া ক্রস সেকশনের এরিয়া ইন্টু রেডিয়াস অফ জাইরেশন তার স্কোয়ার। তাহলে এই I ইকুয়াল টু AK² যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমার আসে π² AK²। তাহলে K² নিচে আনলে π² A/LE/K²। তাহলে আমার বাকলিং স্ট্রেস বা ক্রিপলিং স্ট্রেস কী হবে? ক্রিপলিং স্ট্রেস আমার হবে লোড বাই এরিয়া। তাহলে লোড পি, বাকলিং লোড পি বাই এরিয়া। তাই যদি করি আমি তাহলে π² EA/LE কে তার হোল স্কোয়ার বাই এ কেটে গেল π² E/LE/K তার হোল স্কোয়ার। এই যে আমার ফর্মুলাটা এসেছে এই ফর্মুলাটাকে বলা হয় ইউলার্স ফর্মুলা, কারণ বিজ্ঞানী ইউলার এটা আবিষ্কার করেছিলেন, তাই এটাকে বলা হয় ইউলার্স ফর্মুলা। এই সমস্ত ফর্মুলা যেগুলো আছে এগুলো সব লং কলামের ক্ষেত্রে বাকলিং লোড এবং বাকলিং স্ট্রেস বের করার ফর্মুলা। এখানে আমরা যেটা দেখলাম π² EI/LE², এই ফর্মুলাটা থেকে আমরা বাকলিং লোড বের করতে পারি। আলাদা আলাদা এন্ড কন্ডিশনের জন্য LE এর মান আলাদা আলাদা, অর্থাৎ এখানে আমরা LE এর বিভিন্ন মানের জন্য P এর বিভিন্ন মান আমরা পাবো। তাহলে এখান থেকে আমরা ম্যাথ আসতে পারে, তাই আমার চারটা ফর্মুলাটা মনে রাখতে হবে। এরপরে আমরা একটা নতুন টার্ম দেখব, স্লেন্ডারনেস রেশিও। স্লেন্ডারনেস রেশিও কি? স্লেন্ডারনেস রেশিও দুটো কোয়ান্টিটি অনুপাত, যেখানে একটা কোয়ান্টিটি থাকে অ্যাকচুয়াল লেন্থ আর একটা রেডিয়াস অফ জাইরেশন। তাহলে অ্যাকচুয়াল লেন্থ বাই রেডিয়াস অফ জাইরেশন, এটাকে বলা হয় স্লেন্ডারনেস রেশিও। স্লেন্ডারনেস রেশিও L/K, যেখানে L অ্যাকচুয়াল লেন্থ এবং K রেডিয়াস অফ জাইরেশন। তাহলে এর উপর বেসিস করে আমার এই ক্রিপলিং লোড বা ক্রিপলিং স্ট্রেসের যে ফর্মুলাটা এসেছিলো সেটা একটু চেঞ্জ হবে। ক্রিপলিং স্ট্রেসের যে ফর্মুলা আমার ছিল π² E/LE/K তার হোল স্কোয়ার। তাহলে যদি এখানে আমার বোথ এন্ড হিঞ্জ হয় তাহলে LE এর মান আসবে L। তাহলে LE এর জায়গায় আমরা যদি L বসিয়ে দিই তাহলে বাকলিং স্ট্রেস আসবে π² E/L/K তার হোল স্কোয়ার। তাহলে L/K যেটা সেটা কি আমার স্লেন্ডারনেস রেশিও L/K। তাহলে এবার LE এর মান যদি 2L হয় তাহলে এখানে আমার 2L বসবে। যদি LE এর মান যদি আমার L/2 হয় তাহলে এখানে L/2 বসবে। তাহলে LE এর বিভিন্ন মানের জন্য আমার আলাদা আলাদা স্লেন্ডারনেস রেশিও আসছে। তার স্লেন্ডারনেস রেশিও কখনো বেশি কখনো কম। ইফ স্লেন্ডারনেস রেশিও যদি ছোট হয়
অর্থাৎ এই স্লেন্ডারনেস রেশিও যেটা আছে আমার L/K তার হোল স্কোয়ার যদি এটার মান খুবই ছোট হয় তাহলে ক্রিপলিং স্ট্রেসের মান খুবই বেশি হবে। যদি স্লেন্ডারনেস রেশিও খুবই ছোট হয় তাহলে ক্রিপলিং স্ট্রেসের মান আমার খুবই বেশি হবে। ক্রিপলিং স্ট্রেস ইজ ভেরি গ্রেটার। এবং স্লেন্ডারনেস রেশিওর মান যদি খুব বড় হয় তাহলে ক্রিপলিং স্ট্রেসের মান আমার খুবই বড় হবে। তাহলে আমাকে ইউলারের ফর্মুলায় একটা লিমিটেশন রাখতে হয়, যেখানে ক্রিপলিং স্ট্রেস যেটা সেটা যদি স্লেন্ডারনেস রেশিওটা খুবই বেশি হয়ে যায় তাহলে আমার কি দেখতে পাই, ক্রিপলিং স্ট্রেসটা খুবই বেশি হয়ে যাবে। যদি স্লেন্ডার রেশিওর মান যদি খুব ছোট হয়, ইফ স্লেন্ডারনেস রেশিও ইজ ভেরি স্মল, তাহলে ক্রিপলিং স্ট্রেসের মান খুবই বেশি আসবে। কিন্তু আমরা আগের বারে পড়েছিলাম ক্রিপলিং স্ট্রেস নট গ্রেটার দ্যান ক্রাসিং স্ট্রেস। তাহলে যেহেতু ক্রিপলিং স্ট্রেসের মানটা ক্রাসিং স্ট্রেসের মানের থেকে কখনোই বেশি হতে পারে না, তাই আমাদেরকে এই L/K এর যে মানটা সেটা আমাকে একটা লিমিট দিতে হয়, যে এর থেকে বেশি হওয়া যাবে না। একটা এক্সাম্পল দিই, যেখানে আমার মাইল্ড স্টিল একটা কলাম নেওয়া হয়েছে যার ক্রাসিং স্ট্রেসের মান 330 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আমি ধরে নিচ্ছি একটা মাইল্ড স্টিল কলাম আছে যার ক্রাসিং স্ট্রেস 330 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এর মান 2 × 10⁵ নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে ক্রিপলিং স্ট্রেস সমান ফর্মুলা π² L/K তার হোল স্কোয়ার সমানই আমার ক্রাসিং স্ট্রেস হচ্ছে আলটিমেট স্ট্রেস, ওর থেকে বেশি হওয়া যাবে না, অর্থাৎ ওর সমান হতে পারবে। ধরে নিচ্ছি ক্রিপলিং স্ট্রেসটা এর সমান হয়ে গেছে, কারণ ক্রিপলিং স্ট্রেস কখনোই ক্রাসিং স্ট্রেসের থেকে বেশি হতে পারবে না। তাহলে আমি ধরে নিচ্ছি যে ক্রিপলিং স্ট্রেসটা এর ক্রাসিং স্ট্রেসের সমান। তাহলে আমি যদি এখানে L/K এটা বের করি তাহলে আমার এটা আসবে 79.27 বা 80। তাহলে স্লেন্ডারনেস রেশিওটা আমি এই মাইল্ড স্টিলের ক্ষেত্রে যার ক্রাসিং স্ট্রেস 330, আমি L/K অর্থাৎ স্লেন্ডারনেস রেশিও পাচ্ছি 80। অর্থাৎ আমি এখান থেকে আন্দাজ পেলাম যে এই কলামটার ক্ষেত্রে স্লেন্ডারনেস রেশিওটা 80 থেকে কম হওয়া যাবে না। যদি এটা 80 থেকে কম হয়ে যায়, যদি এর ভ্যালুটা 80 থেকে কম হয়ে যায়, তাহলে ক্রিপলিং স্ট্রেসটা ক্রাসিং স্ট্রেসের থেকে বেশি হয়ে যাবে, যেটা কখনোই সম্ভব নয়। তাহলে আজকের মতো এতটাই। থ্যাংক ইউ।